কোনো এক লম্বা রোড ট্রিপে হঠাৎ করে বেরিয়ে পড়লে ঠিক কেমন লাগে, তার উপর সেই ট্রিপ যদি হয় সপরিবারে। শেষ মুহূর্তে বুকিং করা জায়গায় থাকার অভিজ্ঞতা ভালো হবে তো? এসব দ্বিধা ও দ্বন্দ্ব নিয়েই এবারে আমরা বেরিয়ে পড়লাম সব মিলিয়ে প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ এক রোড ট্রিপে। চা বাগানের মাঝে থাকা এক পেশাদার হাতির ডেরার ঠিক পাশেই দুরাত্রি কাটানোর পর আমরা বুক করে ফেললাম এক পাহাড়ি হোমস্টে। শেষ মুহূর্তে বুকিং করা এই হোমস্টেতে কেমন হলো থাকার অভিজ্ঞতা? চলুন তাহলে বেরিয়ে পড়ি উত্তরবঙ্গের মন জুড়ানো ডুয়ার্স থেকে আঁকাবাঁকা এক পাহাড়ি পথে। আমরা আগের পর্বে ধূপঝড়ায় পৌঁছে এক রাত্রি কাটিয়ে পরদিন সকালবেলা গিয়েছিলাম ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প দেখতে। ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প দেখে ফিরে আসার পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করার উদ্দেশ্যে। এরপর চালসা পেরিয়ে 17 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা পৌঁছে গেলাম চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে। এই অভয়ারণ্যের মাঝে থাকা খুনিয়া মোড়ে চা খাওয়ার জন্য আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড় করালাম। তারপর সেখান থেকে চাপড়ামারি অভয়ারণ্যের ভেতর দিয়ে যে রাস্তাটি বিন্দুর দিকে যায় আমরা সেই রাস্তাটি ধরলাম। ফাঁকা রাস্তা লাগছে, খুব কম লোক যায়। এগুলো রাস্তায় চওড়া করেছে, চওড়া তো করেছে কিন্তু এটা কেটেছে। জঙ্গলের মধ্যে দিয়ে জনমানবহীন এই নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের মনে জেগে উঠছিল এক রোমাঞ্চকর অনুভূতি। আমরা এখন দাঁড়িয়ে আছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। একটা রেল গেট আছে, রেল গেট এখন রেল বন্দর। চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে কিছুটা সময় কাটিয়ে আমরা ভুটান সীমান্তের পাশে থাকা জলঢাকা নদী দেখতে গেলাম। জলঢাকা নদীর পাশে আমাদের গাড়ি রেখে আমরা সেই খরস্রোতা নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি জলঢাকা নদীর পাশে, আর আমাদের পেছনে দেখা যাচ্ছে ভুটানের বর্ডার। আমরা এখন রেল লাইনের পাশে ফুটপাথ দিয়ে হাঁটছি জলঢাকা নদীর ব্রিজের, রেলওয়ে ব্রিজের পাশ দিয়ে।
আমরা এখন এখান থেকে বেরিয়েছি। আমরা কোথায় জলঢাকা রিভার দেখে এখন চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে যাচ্ছি। জঙ্গল আমার সব চিরকাল ভালো লাগে। অদ্ভুত সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। এবার আমরা চালসার দিকে যাচ্ছি লাঞ্চের জন্য। খেয়ে দেখো, ভালো খেতে। অ্যাকচুয়ালি সোমবারে হাট, মঙ্গলবারে হাট, এরকম বারে বারে হতো। না, কিন্তু এটা মঙ্গলবার। হ্যাঁ, এটা মঙ্গলবারই হয়ে গেছে, কিন্তু মঙ্গলবাড়িতে হাট বসেছে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সমস্ত মানে ইচ অ্যান্ড এভরি টাইপ জিনিস পাওয়া যাচ্ছে। সাইট সিইং করার পর পরন্ত বিকেলে ধূপছড়ায় আমাদের রিসর্টে ফিরে এলাম। তার কিছুক্ষণ পরেই আমরা চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আবার মূর্তি নদীর পাশে গেলাম। ঘটনাচক্রে তখন ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে বন দপ্তরের একটি হাতি চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে রাতের ডিউটি করার জন্য মূর্তি নদী পেরিয়ে যাচ্ছিল। সারা রাত ডিউটি থাকে, এদের হাতে রাত সারা রাত ডিউটি থাকে। জঙ্গলের ভেতরে অনেক ওয়াচ টাওয়ার আছে। আজ রাত্রে আমাদের রিসর্টের ডাইনিং রুমে গিয়ে আমরা রাতের খাবার খেলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গরুমারা জঙ্গলের ঠিক পাশে। এই দিকটাতে রয়েছে চায়ের বাগান, আর এই দিকটা হচ্ছে গরুমারা জঙ্গলের সীমানা। ফেন্সিং দেখা যাচ্ছে, ফেন্সিংয়ের পরে দুটো রাস্তা রয়েছে, একটা ফেন্সিংয়ের গা বরাবর, আর আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা ফেন্সিং থেকে একটু দূরে। আর সকালে ঘুম থেকে উঠে আমরা আজকে জিনিসপত্র প্যাক করে ফেললাম। আজকে আমাদের এখানে শেষ। আর এরপরে আমরা লাভার একটু আগে একটা হোমস্টেতে যাব। সকাল থেকে আজকে মন খারাপ করছে। আমার আসলে ডুয়ার্স খুব ভালো লাগে, আর ডুয়ার্স থেকে ছেড়ে যেতে সত্যি মন খারাপ করছে, তবে যেতে তো হবেই। আমরা দক্ষিণ ধূপছড়া থেকে বেরিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। কতক্ষণ লাগবে? 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা কম বলছে। ঠিক আছে, দেখি 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। পাহাড় দেখা যাচ্ছে, প্রথম পাহাড় দেখলাম। হ্যাঁ, ওটা তো আচ্ছা, এটা প্রথম সচক্ষে উঁচু পাহাড় দেখা যাচ্ছে। গতকাল সন্ধ্যাবেলা আমাদের রিসর্টে বসে ভাবছিলাম যে আরও 2 রাত্রি কোথাও পাহাড়ে থাকলে কেমন হয়। আর সেই পরিকল্পনা মতো গতকালই ফোন করে একটি হোমস্টে বুক করে ফেললাম। আর আমাদের সেই হোমস্টেটির অবস্থান লাভা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সামাবিয়ং চা বাগানের কাছাকাছি। সামনে খুব সুন্দর পাহাড় শুরু হয়ে গেছে, সাইডে কিছু চা বাগানও আছে। ধূপঝড়া থেকে সেই হোমস্টে পৌঁছতে প্রথমে আমাদের 17 নম্বর জাতীয় সড়কের ডামডিম মোড় পর্যন্ত আসতে হলো। তারপর সেখান থেকে আমরা লাভা যাওয়ার রাস্তা বরাবর যেতে শুরু করেছি।
পাহাড়ি রোড হলেও ডামডিম থেকে লাভা যাওয়ার এই রাস্তার বর্তমান অবস্থা খুবই ভালো। তবে শেরপা গাঁওয়ের কাছে আমরা এই বড় রাস্তা ছেড়ে একটি ছোট পাহাড়ি রাস্তা ধরলাম। শেষ পর্যন্ত দুপুর 12টা নাগাদ আমরা আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। এই জায়গাটা হচ্ছে ডুপ্লেক্স হোমস্টে, তার নিচে 2টো বেড আছে আর উপরে বেড আছে। এখন রিহা উপরে কাঠের একটি চিলে কোঠার মতো জায়গা, রিহা তো টাচ করতে পারছে। ওখানে একটা দূরে বাড়ি দেখতে পাচ্ছি। কোনখানে? ওই এইটা না, কিন্তু ওইটা ওখানে একটা লাল টিন আছে, টিনটা হলো লাল রূপ, ওটা কালার পেন্টিং এর মতো। ওয়াটার কালার পেন্টিং, এটাকে দেখো। আমাদের সামনে থাকা পাহাড়গুলো দেখতে লাগছিল সত্যিকারের জল রঙে আঁকা ছবির মতোই। পরদিন সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লাভা মনাস্ট্রি দেখার উদ্দেশ্যে। রাস্তার দুধারে থাকা পাইন গাছের এই জঙ্গল দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাভা ঢোকার 2 কিলোমিটার আগে। আজকে আমরা সকাল থেকে আমাদের হোমস্টে থেকে চেক আউট করে গেলাম, যদিও আমাদের আর একদিন থাকার প্ল্যান ছিল, তবে হোমস্টে নিয়ে আজকে আমরা একটু আনহ্যাপি ছিলাম। বাইরে থেকে দেখতে ভালো হলেও আমাদের এই হোমস্টেতে থাকার অভিজ্ঞতা কিন্তু একেবারেই ভালো ছিল না। তাই এখানে দ্বিতীয় রাত্রি থাকার পরিকল্পনা বাতিল করে আমরা গাজলডোবায় ভোরের আলোতে আজকে রাত্রে থাকার জন্য অনলাইনে বুকিং করে ফেললাম। আমরা এখন লাভা মনাস্ট্রি দেখে বেরিয়ে যাচ্ছি। এদিকে রয়েছে নাদিরা আর এদিকে রয়েছে রিহা। তো এরপরে আমরা রিসপের 6 মাইল পর্যন্ত যাই, তারপরে আমরা এবার শিলিগুড়ির দিকে নামতে শুরু করব। আমরা এখন বসে আছি লাভা ভিউ পয়েন্টের একটি চেয়ারে। রিহা এখানে মার্শমেলো কিনলো, আমরা 2 কাপ লাল চা খেলাম। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ফগ রয়েছে মনে হচ্ছে, 1-2 করে বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে, তবে রোদ দেখিনি সকাল থেকে। কিন্তু পাহাড় থেকে নিচে নেমে ওদলাবাড়ির কাছে একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য দাঁড়ালাম। উচ্ছে দিয়েছে, উচ্ছে দিয়েছে, এটা কেমন একটা শেল শেপের থালি। আর সন্ধ্যাবেলায় ভোরের আলো রিসোর্টে বসেছিল ভাওয়াইয়া গানের আসর। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের সুর মনের মধ্যে রেখে আমরা এবারের মতো আমাদের বাড়ির পথে রওনা দিলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।